নমস্কার। হার হিম কাহিনীতে আপনাদের স্বাগত। আজকে আপনারা শুনতে চলেছেন চন্দ্ররূপ ব্যানার্জি রচিত কল্পবিজ্ঞানের কাহিনী বহুরূপী বিভীষিকা। গল্পটি ভালো লাগলে অনুগ্রহ করে গল্পটি লাইক ও শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। শুরু হতে চলেছে বহুরূপী বিভীষিকা। কলেজ থেকে ফিরতেই ড্রয়িং রুমে অমিয় কাকাকে বসে থাকতে দেখে চমকে উঠল সৌমেন। তাড়াতাড়ি কাঁধের ব্যাগটা সোফায় ছুঁড়ে ফেলে জিজ্ঞেস করলো, আরে কখন এলে? এই তো ঘন্টাখানেক হবে। ওর অপেক্ষাতেই তো বসে আছি। যা তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয়। তোর মা গরম গরম লুচি ভাজছে। কাকা ভাইপো মিলে আয়েস করে লুচি খেতে খেতে তখন না হয় গল্প হবে। সৌমেন আর দেরি না করে বাথরুমের দিকে দৌড় দিল। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসতেই সৌমেন দেখতে পেল ইতিমধ্যে তার বাবাও অফিস থেকে ফিরে এসেছেন। তিনি আর কাকা কথা বলছিলেন কিছু নিয়ে। অদূরে টেবিলে রাখা টিভিতে হালকা ভলিউমে খবর চলছে। অমিয় সৌমেনকে দেখতে পেয়ে পাশের ফাঁকা জায়গাটা দেখিয়ে বলল, আয় আয়, তোর জন্যই অপেক্ষা করছি। অনেক কথা জমে আছে রে, অনেক কথা। সৌমেন হাসি মুখে কাকার পাশে বসে পড়ল। প্রায় সঙ্গে সঙ্গেই থালা ভর্তি গরম গরম লুচি আর বেগুন ভাজা এনে হাজির করলেন সৌমেনের মা। সৌমেনের বাবা সঞ্জীব এক টুকরো লুচি ছিঁড়ে বেগুন ভাজা দিয়ে মুখে চালান করে দিয়ে চিবোতে চিবোতে বললেন, তা হ্যাঁ রে অমিয়, কেমন কাটলো বিজয়গড়ে? অমিয় কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল সামনে রাখা লুচিগুলোর দিকে। সে একটা লুচি হাতে নিয়ে কিছুক্ষণ সেটা নাড়াচাড়া করে হঠাৎ একটা গোটা লুচি মুখে ঢুকিয়ে দিল। তারপর চিবোতে লাগলো সেটা। আরে আরে করছিস কি? আস্তে আস্তে খা, গলায় আটকে যাবে তো। সঞ্জীব ঘাবড়ে গিয়ে বললেন। সৌমেনও বেশ অবাক হলো কাকার এমন অদ্ভুত আচরণে। অমিয় বাকি দুজনের দিকে তাকিয়ে ব্যাপারটা বুঝতে পেরে চিবোনো শেষ করে বলল, আসলে অনেকদিন তো ঘরের খাবার জোটেনি, তাই আর কি। সঞ্জীব আবার জিজ্ঞেস করলেন। কিরে, বললি না তো কেমন কাটলো? অমিয় এবার কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে থাকার পর বলল, তোমরা তো জানোই বিজয়গড়ে প্রায় মাসখানেক ছিলাম। ওখান থেকে সোজা না জানিয়ে এখানে চলে এসেছি সারপ্রাইজ ভিজিট দেব বলে। তবে প্রথম প্রথম ভালোই কাটছিল বিজয়গড়ে, কিন্তু কিন্তু কি? সৌমেন উৎসুক হয়ে জিজ্ঞেস করল। জঙ্গলের যে জায়গাটায় আমরা ঘোরাঘুরি করছিলাম সেখানে নাকি স্থানীয়দের মতে যাওয়া মানা। ওরা মনে করে ওই জায়গায় কোথাও যুগ যুগ ধরে একদল অন্য জগতের জীব বন্দী হয়ে আছে। যাই হোক, সেখানেই ঘোরাঘুরি করতে গিয়ে একটা বহু প্রাচীন গুহার সন্ধান পাই আমরা। যদিও গুহার সম্পূর্ণ ভিতরে আমরা প্রবেশ করিনি, তবুও যতটুকু ঢুকেছি গুহার গায়ে এবড়ো খেবড়ো পাথরে বিভিন্ন অদ্ভুত আঁকা চোখে পড়েছে। আমাদের কেউ এইসব আঁকিবুকির অর্থ উদ্ধার করতে পারিনি। এত অবধি সব ঠিকঠাকই ছিল, কিন্তু গন্ডগোলটা বাঁধল এক রাতে। কি হলো? সঞ্জীব জিজ্ঞেস করলেন। এক রাতে আমাদের এক খনন কর্মী আচমকা উধাও হয়ে গেলেন। স্থানীয় থানায় মিসিং ডায়েরি করা হলো বটে, কিন্তু লাভের লাভ কিছুই হলো না। এরপর একে একে আরো 3 জন উধাও হয়ে গেল। এবার আমরা ভয় পেয়ে গেলাম। প্রথমে ভেবেছিলাম কোনো সমাজ বিরোধী দলের কাজ এগুলো, কিন্তু অবাক কাণ্ড, দিন 2 পরে সকলে আবার ফিরেও এলো আমাদের তাঁবুতে। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, ওদের আচরণে যেন একটু পরিবর্তন এসেছে। তবে কিছুদিন পর যা ঘটল তা এক কথায় অবিশ্বাস্য। সৌমেন দম বন্ধ করে সবটা শুনছিল। সে
কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, কি ঘটলো? আগেই বলেছি, গুহার খুব কাছেই আমাদের তাঁবু খাটানো হয়েছিল। কয়েকদিন আগে রাতে খাওয়া দাওয়ার পর তাঁবুর বাইরে বসেছিলাম, কিছুতেই ঘুম আসছিল না। পরের দিন আমাদের ফেরার কথা, গোছগাছ সব কমপ্লিট হয়ে গেছে। মেঘমুক্ত আকাশে তখন অর্ধচন্দ্র শোভা পাচ্ছে। মৃদু মন্দ বাতাস এসে মাঝে মাঝে গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। কখনো কখনো কানে ভেসে আসছে রাতচরা পাখিদের ডাক। খুব কাছেই কোথাও ঝিঝি পোকার দল এক সুরে গেয়ে চলেছে। হঠাৎ হঠাৎ কানে এলো একটা খস খস শব্দ। শুকনো পাতায় একসঙ্গে অনেকজন হাঁটলে যেমন শব্দ হয়, ঠিক সেরকম শব্দের উৎস লক্ষ্য করে ভালো করে তাকাতেই দেখতে পেলাম অন্ধকারের মধ্যে থেকে একদল ছায়ামূর্তি এগিয়ে আসছে এদিকেই। তাড়াতাড়ি পাশেই রাখা টর্চটা জেলে আলোটা সেদিকে ফেলতেই বুকটা বুকটা ধক করে উঠল। বিভৎস দেখতে কিছু প্রাণী ধীর, খুব ধীর গতিতে এগিয়ে আসছে আমাদের তাঁবু লক্ষ্য করে। দু পায়ে একটু ঝুঁকে হাঁটলেও সামনে ওদের দড়ির মতো লম্বা হাতটি, সাপের মতো কিলবিল করছে অসংখ্য সরু সরু আঙুল। দীর্ঘকায় সেই প্রাণীগুলোর চোখের কাছটায় শুধু দুটো গর্ত। চওড়া ঠোঁটের ভিতর থেকে মাঝে মাঝে উকি দিচ্ছে লম্বা লকলকে জিভ। আমি তৎক্ষণাৎ তাঁবুর ভিতরে গিয়ে সবাইকে জাগিয়ে তুললাম। হই হই করে সবাই বেরিয়ে আসতেই সকলের চোখের সামনেই ধরা পড়ল সে একই দৃশ্য। আমাদের সঙ্গেই দাঁড়িয়ে থাকা এক স্থানীয় মজুর আসাব কাঁপতে কাঁপতে বলল, টাকার জন্য এখানে আসতে বাধ্য হয়েছে সে, না হলে ছোট থেকেই তারা এদিকে কেউ আসে না। বংশ পরম্পরায় তারা জেনে এসেছে এই জঙ্গলে কোথাও বন্দী হয়ে আছে অন্য কোনো জগতের এক ভয়ঙ্কর জীব। তারা একবার মুক্তি পেলেই প্রলয় নেমে আসবে পৃথিবীর বুকে। হয়তো হয়তো এরাই তারা। সেই মজুরের কথা শুনে আমার শীত দ্বারা বেয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল। এক টানা বলে যাওয়ার পর অমিও একটু দম নিল। ওদিকে সৌমেন হাতের থালাটা ইতিমধ্যে টেবিলে নামিয়ে রেখে সোজা হয়ে বসেছে। সে উত্তেজিত গলায় জিজ্ঞেস করলো, তারপর? নিরাপত্তার জন্য আমরা সঙ্গে দুজন সশস্ত্র রক্ষী রেখেছিলাম। তাদের খবর পাঠাতেই তারা এগিয়ে এসে পর পর ফায়ার করতে লাগলো সেই অদ্ভুত দর্শন জীবদের লক্ষ্য করে। গুলির আঘাতে একের পর এক প্রাণীর মৃতদেহ মাটিতে লুটিয়ে পড়তে লাগলেও ঝাঁকে ঝাঁকে আরো প্রাণীরা কোথা থেকে যেন বেরিয়ে আসতে লাগলো, যেন কোনো শেষ নেই তাদের। নিরাপত্তা রক্ষীরা আমাদের তাড়াতাড়ি জঙ্গল ছেড়ে বাইরে বেরোনোর নির্দেশ দিল। মোবাইল বের করে দেখলাম জঙ্গলের অনেকটা ভিতরে থাকার ফলে নেটওয়ার্ক নেই ফোনে। অগত্যা আমরা কজন ছুট লাগালাম বাইরের রাস্তা লক্ষ্য করে। কিন্তু ওই বিধিবাম, আমরা বুঝতেও পারিনি কখন ওই প্রাণীদের দল আমাদের ঘিরে ফেলেছে। যেদিকেই তাকাই ওই অদ্ভুত দর্শন জীবদের ভিড় চোখে পড়তে লাগলো। ভয়ে আতঙ্কে দিশাহারা অবস্থা আমাদের তখন। চোখের সামনে দেখতে লাগলাম আমাদের সাথীদের নৃশংসভাবে খুন করে চলেছে ওই দানবরা। তবে আরেকটা অদ্ভুত জিনিসও চোখে পড়ল, যাদের ওরা মেরে ফেলছে মুহূর্তের মধ্যে অবিকল তাদের মতোই চেহারা ধারণ করে ফেলেছে। আশা কখনো আমাদের সঙ্গেই ছিল। সে আবার বলল, ওরা শুধু মানুষ মানে না, তাদের পরিচয়টাই নাকি বহুরূপীর মতো চুরি করে নেয়। অবিকল তাদের চেহারা ধারণ করে মানুষের কাছাকাছি চলে যায়।
ততক্ষণে আমার কাছে সবটা পরিষ্কার হয়ে গেছে। কেন অনেকে উধাও হয়ে গিয়ে আবার ফিরে এসেছিল, কেন তাদের আচরণ আমাদের অদ্ভুত ঠেকেছিল, সবটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। সেই মজুরকে এবার চেপে ধরলাম আমরা। এই দানবদের হাত থেকে নিশ্চয়ই কোনো উপায় থাকবে বাঁচার। কিন্তু তখনও চমকের আরও বাকি ছিল। আমাদের চোখের সামনে আশাবের দেহটা আস্তে আস্তে দুভাগ হয়ে গেল। পরিবর্তে বেরিয়ে এলো কৃমির মতো কিল বিল করতে থাকা অসংখ্য বস্তু। আস্তে আস্তে সেগুলো পরস্পরের সঙ্গে জুড়ে ঠিক ওরকম বিভৎস এক প্রাণীর রূপ নিল। তারপর আমাদেরই এক সহকর্মীর ওপর ঝাঁপিয়ে পড়ল। মুহূর্তের মধ্যে তার মাথাটা ছিঁড়ে ফেলে দিয়ে কাটা ধরের মধ্যে ঢুকিয়ে দিল কিলবিল করতে থাকা হাতের গোছা। চোখের সামনে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে মাথা আর ঠিক রাখতে পারিনি। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড় দিলাম। আমার সঙ্গে আরো দুজন ছিল। অত রাতে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা তিনজন তখন শুধু ছুটে চলেছি ক্রমাগত। পিছনে গাছের শুকনো পাতা ডালপালা মারিয়ে ধেয়ে আসছে ওই বিভীষিকার দল। ইতিমধ্যে আমাদের আরেক সহকর্মীর আর্তনাদ কানের। বুঝতে পারলাম সেও শিকারে পরিণত হয়েছে ইতিমধ্যে। দৌড়তে একবার পিছনে তাকালাম, দেখলাম আমাদের টিমের সিনিয়র আর্কিওলজিস্ট মিস্টার বসু আর পারছিলেন না দৌড়তে। হাঁপাতে তিনি কয়েক সেকেন্ডের জন্য দাঁড়াতেই একটা লম্বা দড়ির মতো হাত তার ঘাটটা চেপে ধরে সজোরে টান মারল। হুমড়ি খেয়ে তিনি পড়তেই তার শরীরটা দু ভাগ করে দিল সেই প্রাণী। মুহূর্তের মধ্যে সেই প্রাণী অবিকল মিস্টার বসুর রূপ নিয়ে নিল। এভাবে কতক্ষণ দৌড়েছি জানি না। একটা সময় ক্লান্ত অবসন্ন শরীরে হাঁপাতে বসে পড়লাম একটা গাছের নিচে। আস্তে আস্তে চোখটা বন্ধ হয়ে এলো আমার। অমিয় থামতেই উত্তেজিত হয়ে সঞ্জীব প্রশ্ন করলেন, তারপর আর কি, সোজা তোমাদের এখানে এই বসে আছি তোমাদের সামনে। আর আর বাকিদের কি হলো? হ্যাঁ, সবাই মারা গেছে, আর কেউ বেঁচে নেই। ফোনে তো এসব কিছুই জানাসনি আমাদের। আসলে কদিন একটু শকের মধ্যে ছিলাম। এখনো তোমাদের অযথা টেনশন দিতে চাইনি। সৌমেন এবার প্রশ্ন করল, একমাত্র তুমিই বেঁচে ফিরলে তাহলে? বাপরে, কি ভয়ঙ্কর অবস্থা। কিন্তু একটা বিষয় বুঝতে পারলাম না কাকা, তুমি ওদের খপ্পর থেকে কিভাবে বাঁচলে? অমিয়র উত্তর দেওয়ার আগেই হঠাৎ টিভির একটা খবর কানে ভেসে এলো সকলের। দেশের বিভিন্ন জায়গায় হঠাৎ কিছু রহস্যময় প্রাণীর আক্রমণ শুরু হয়েছে। এই হামলা থেকে সাধারণ মানুষকে বাঁচাতে সরকারের তরফে নামানো হয়েছে সশস্ত্র সেনাবাহিনী। ইতিমধ্যে সরকারের তরফে ঘোষণা করা হয়েছে অস্থায়ী লকডাউন। তবুও সকলকে সাবধান করা হচ্ছে, ঘরের দরজা জানালা সব বন্ধ করে রাখুন। যতক্ষণ না সরকারের তরফে নতুন কোনো নির্দেশিকা আসে ততক্ষণ পর্যন্ত বাড়ির বাইরে বেরোবেন না। এই রহস্যময় প্রাণীর বিশেষত্ব হলো তারা যে কারো রূপ ধারণ করতে সক্ষম। এই বিশেষ ক্ষমতার মাধ্যমে তারা মানুষের আরও কাছাকাছি পৌঁছে যাচ্ছে। তাই চেনা পরিচিতদের বাড়িতে ঢুকতে দেওয়ার আগে সতর্ক থাকুন। বিপদের আঁচ পেলেই নিচে দেওয়া হেল্পলাইনে যোগাযোগ করুন। সৌমেন দম বন্ধ করে সবটা শুনছিল। সে পাশে বসে থাকা অমিয়র উদ্দেশ্যে কিছু বলতে যেতেই দেখতে পেল কাকা সেখানে নেই। ইতিউতি তাকিয়ে কাকাকে কোথাও দেখতে পেল না সে। বাবার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই হঠাৎ কানে ভেসে এলো কাকার গলা, আরে আমাকে খুঁজছিস? কণ্ঠস্বর লক্ষ্য করে তাকাতেই সৌমেন দেখতে পেল তাদের পিছনে দাঁড়িয়ে রয়েছে অমিয় কাকা। তার মুখে লেগে আছে এক রহস্যময় হাসি।
ধীরে ধীরে তাদের চোখের সামনে বদলে যাচ্ছে তার কাকার চেহারাটা। শরীরটা আস্তে আস্তে দুভাগ হয়ে কিলবিল করে অসংখ্য সরু সুতোর মতো কিছু বস্তু বেরিয়ে এলো। তারপর সেগুলো পরস্পরের সঙ্গে জড়িয়ে জড়িয়ে এক বিভৎস প্রাণীর রূপ নিল। প্রাণীটা চওড়া ঠোঁটের ভিতর থেকে বেরিয়ে এলো লকলকে লম্বা জিভ। দুটো দড়ির মতো লম্বা হাত বাড়িয়ে ধরে সেই প্রাণীটা আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো তাদের দিকে। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই গল্পটির লিঙ্ক শেয়ার করে দিন আপনার চেনা পরিচিতদের মাঝে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখুন। তাহলে আমার চ্যানেলে গল্প আপলোডের সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।